পুনমের নেত্রযুগল বিস্ফোরিত, মাথাটা ধপ করে জ্বলে যায় হঠাৎ। এতক্ষণে চাপা রাগ, বিতৃষ্ণা ভাব বাঁধ ভেঙে গলগল করে বেরিয়ে যেতে চায়। আরও একটা শব্দ ইরফানে গাইতে না দিয়ে দুকান চেপে ধরে চেঁচিয়ে ওঠে, ছি! কক্ষে প্রত্যেকে হতচকিত হয়ে দৃষ্টি দেয় পুনমের দিকে। ইরফান গান থামিয়ে চোখ বড় বড় করে তাকায়। পুনমি এবার সুযোগ পেল লোকটার ভ্যাবা নিয়ে খোঁটা দেওয়ার। কণ্ঠে ভারী বিরক্ততার সুর নিয়ে দ্বিতীয় দফা চেঁচিয়ে ওঠে, ছি! এসব কি গান? অস্ফুট জবাব দেয় তাজ্জব বনে যাওয়া ইরফান। পুনমি তাচ্ছিল্যের সাথে বলে, ছি, কি রুচিবোধ! একটা গান? জঘন্য! ইরফান বোকার মতো কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, ওটাও গান, আর এটা জঘন্য না। জঘন্য না বলেছে? হ্যাঁ, জঘন্য না। এখানে প্রেয়সীকে অতি যত্নে আলগে রাখার কথা বলা হয়েছে। খারাপ মিনিং তো নেই, ভাষা বিকৃতি করে তো গাওয়া হয়নি। এ ধরনের ভুংবাং গান এখানে চলবে না। আমরা রবীন্দ্রসঙ্গীত শিখতে আসি। কাউকে পুতুলের মতো করে সাজিয়ে বলে ভ্যাবা করতে নয়। ইরফান তাজ্জব হয়ে শুধু পুনমির মুখ চালানো দেখছে। বাইরে থেকে ওস্তাদজি ফিরে এসে ধমকের সুরে পুনমিকে বলে, পুনমি, সিনিয়রদের সাথে উঁচু গলা কথা বলা আমি শিক্ষা দেই না। আর তোমার বচনভঙ্গি খুব দৃষ্টিকূট। ভাষা ঠিক করো। ভ্যাবা শব্দটা বলবে না। দমে যায় পুনমি। পরবার বলে, কিন্তু ওস্তাদজি, উনি কী সব আজগুবি গান গাইছে। এটা বিরতির টাইম পুনমি। ইরফান নিশ্চয় ক্লাস টাইমে এসব গান করে না। বিরতির সময় সবাই তো যে যার ইচ্ছে মতো থাকো। এবার সম্পূর্ণরূপে দমে যায় পুনমি। ইরফান নিমিষেই দেখতে থাকে মেয়েটিকে। দেখে মনে হচ্ছে ওস্তাদজির কথায় দমে গিয়েছে মেয়েটা। তবে আদতে তা নয়। ইরফান জানে এই মেয়েটা রাগ আরেকটু বেড়ে গিয়েছিল তার ওপর। রাগের ওপর আরেক স্তর রাগ জমেছে। ইরফান পরিশ্রম বাড়বে। বাকিটা সময় পুনমি চুপ থাকলো। মির্জানি একটু ওয়াশরুমে যেতে ইরফান হুট করে এসে ওর কিছুটা দূরে বসতে পুনমি কপাল কুঁচকে ফেলল পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই। নীরবতা ভেঙে কণ্ঠে নিদারুণ বিরক্ত আর ক্ষোভ ঢেলে পুনমি বলে, ইচ্ছে করে এসব করেন তাই না? আমি কিছুই করি না পুনমি। তোমার ভুল ধারণা হচ্ছে। তুমি অহেতুক অস্থির হচ্ছ। দূরে বসেই জবাবটা দিল ইরফান। পুনমি ভাবল তাই সে অহেতুক অস্থির হচ্ছে এই লোকটাকে নিয়ে। এই খবিসার বেহুদা লোকটাকে যে যত মাথা রাখবে ততই তার মাথা নষ্ট হবে। এই লোক জাহান্নামে যাও, পুতুলের মতো করে সাজিয়ে গাক, নয়তো অন্না বেলের মতো করে সাজিয়ে গাক। পুনমি মাথা ঘামাবে না। পুনমি নিজের আত্মমর্যাদা ধীরে ধীরে কমে ফেলেছে এই একাডেমিতে। চেঁচিয়ে লাফিয়ে ওঠে, আর না, এখন থেকে স্থির হয়ে থাকবে পুনমি। এই লোক গিটার নিয়ে ভ্যাবা করুক অথবা বাদন নাচ নাচুক, ব্যাটসম্যানদের নিয়ে পুনমি নাক গলাবে না। ইরফান পুনমি নির্লিপ্ততা নিশ্চুপ দেখে। আজ হঠাৎ করে বহুদিন পর ইরফান ফর্সা মায়াবী মুখটাকে দেখল এত কাছ থেকে। দেখল ওই গালের লাল তিলটা। থেমে গেল আশেপাশের দুনিয়া। ওস্তাদজি কথা শুনে পাচ্ছে না সে। বাড়ি থেকে মা ফোন করছে, কানে যাচ্ছে না তার। সে ডুবে গেল জ্ঞানী আপার অভিমানী বোনটির লাল তিলে, যার তিলে মালকিন টেরও পাবে না কখনো। টের পেলে ভাইয়ার আবুকে গিয়ে কেঁদে কেঁদে বলবে, ওই অমানুষটা আমার তিলে ডুবে গিয়েছে ভাইয়া আপু। শুদ্ধকে হোমওয়ার্ক করতে গিয়ে টানা 24 ঘন্টা পর প্রেরণা ফোনটা হাতে নিল। মেসেজ চেক করতে গিয়ে ইরফানের মেসেজগুলো দেখতে গিয়ে তার হাত থামে। তড়িঘড়ি করে উঠে বসে সে। আজকে দুপুরের কথা মনে পড়ে যায়। রেস্তোরাঁয় গিয়েছে আর এসেছে। এর মাঝে ইরফানের সাথে তার দেখা হয়নি। প্রেরণা চায়ও না দেখা হোক। অফিসিয়াল কথা আজ থেকে ছাব্বিরকে দিয়ে বলাবে। চুপ করে বিষয়টি এড়িয়ে যাওয়া ছাড়া তার করণীয় কিচ্ছু নেই। তার ভাইয়ের বউ স্বভাব গোলমেলে কিনা এটা নিয়েও প্রীতমের সাথে কান্নাকাটি করে ঝামেলায়। আপু কিভাবে পারল আমার বড় দাদানের প্রস্তাব নাকচ করে দিতে? তোমরা 3 ভাই বোন এত অসামাজিক কেন? আমার দাদানদের এত অপমান করো কেন?
ইহানের মেসেজ দেখে প্রেরণা একটা বিশাল ভদ্র মেসেজ লিখে ফেলে ইহানকে পাঠাবে বলে। তখনই কলিং বেল বেজে ওঠে। ইনুকে নিয়ে প্রীতম শান্তিনীর গিয়েছে। মিস জেনি আর পুনমি 6টার আগে আসবে না, তবে কে হতে পারে? প্রেরণা দ্রুত পায়ে হেঁটে গিয়ে ডোর রিভিউতে চোখ রাখতেই থমকায়। সমস্ত মুখমণ্ডল নিমিষে ছেয়ে যায় অস্থিরতায়, অস্বস্তিতে। বাইরে দাঁড়িয়ে আছে ইহান, তাজওয়ার, মির্জা টান টান হয়ে, চোখ মুখ কঠিন করে। 2 মিনিট প্রেরণা ভাবল সে কি করবে। ফাঁকা বাড়ি, এই অবস্থা দরজা খুলবে নাকি খুলবে না? না খুলে অভদ্রতা হবে, ইনুর চোখে অসামাজিক হয়ে যাবে প্রেরণা। আর এই লোকটা এতদিনে জানাশোনা ইহান তাজওয়ারের সাথে মেলাতে কষ্ট আছে প্রেরণার। কেমন ডিসপারেট আচরণ, নাকি প্রেরণা ভুল? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে প্রেরণা দরজাটা খুলল। ইহান শান্ত চোখে ওকে দেখল। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে কয়েক সেকেন্ডে নিজেদের মধ্যে ধীরতা আনে। সামনাসামনি ভদ্রভাবে রিজেক্ট করবে, কোনো উচ্চবাচ্য নয়। ইহান ভদ্রমহিলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হে প্রেরণা, আপনি পালাচ্ছেন কেন? প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে লোকটার দিকে তাকায়, অস্থির নিয়ে বলে, কোথায় পালাচ্ছি? করছেন না তেমন। অ্যান্সার মি। ডু আই লুক লাইক এ ব্লাবি টিচার, ব্লাডি স্টাকার, যাকে দেখলে ছোটাছুটি করতে হয়? আমার এমন কোনো আচরণ আপনি বুঝলেন? আমি একটা বকাটে যে বিরক্ত করব আপনাকে? অ্যান্সার মি। কণ্ঠে ধমক ইহানের, জানতে চায় জবাব। প্রেরণা জবাব গোছাচ্ছে। দুজনে দাঁড়িয়ে আছে মুখোমুখি। ইহান দরজার বাইরে, প্রেরণা অ্যাপার্টমেন্টের ভিতরে। ভিতরে আসতে পারি? আমি চাই আপনি জবাবটা ধীরে সুস্থে দেবেন। আমতা করতে থাকা প্রেরণাকে কাট গলায় বলল ইহান। প্রেরণা সংকোচনের সাথে চুপচাপ সরে দাঁড়ায় দরজা থেকে। ইহান স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকে। তখন প্রেরণা থমথমে মুখে বলে, ইনু, প্রীতম, শান্তিনীরে, আই নো, আমি তো আপনার কাছে এসেছি। সহজ স্বাভাবিক উত্তর দিয়ে সোফাতে বসল ইহান। শুদ্ধ এলো ইহান আঙ্কেলকে দেখতে পাওয়া মাত্রই। ইহানের সাথে কথা বলে মাম্মার কথা আবারও চলে গেল হোমওয়ার্ক করতে। ইহান হালকা গলায় বলল, বসুন। প্রেরণা ইহানের মুখোমুখি একটা সোফাতে বসল জড়সড় হয়ে। এবার জবাবটা দিন। আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না ইহান। ইহান চুপচাপ শুনল। জবাবে বলো তো, এইভাবে পালিয়ে আসার মানে কি? আমি কি জোর করতাম? আমরা তো আলোচনা করতে পারতাম। ঠিক তা না, বিষয়টা হচ্ছে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম আপনার কথা শুনে। আমি আপনার থেকে এমন কিছু আশা করিনি। ইহান শান্ত চোখে তাকিয়ে আছে। বলল, আমি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো অন্যায় করেছি বলে মনে হচ্ছে না। বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো ধরনের হ্যারাসমেন্ট অন্তর্ভুক্ত নয়, যতক্ষণ না ভিকটিমকে জোর জবরদস্তি করা হয়। আর আজ এখানে আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি, এসেছি আলোচনা করতে, যেটা সেই দিন অসমাপ্ত রেখে চলে এসেছেন। আমি বিবাহিত ইহান। স্পষ্ট উত্তরটা দিল প্রেরণা। আপনি বিবাহিত নন, আপনি বিধবা। ধর্ম, সমাজ, আইন সবকিছু আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে। ইহানের ভদ্রভাবে বলা স্পষ্ট কথাগুলো শুনে প্রেরণা কিছু মুহূর্তের জন্য দু চোখ বন্ধ করে নিল। একটা লম্বা শ্বাস ফেলল। ইহান বিচলিত না হয়ে বলতে লাগলো, আজ অথবা কাল, ধরুন একটা সময় কাউকে আপনি জীবনের সাথে জড়িয়ে নিতেই পারেন, অবশ্যই নিতে পারেন। তবে সেই লোকটা আমি কেন নয়? আমি ওই লোকটা হতে চাই। আমার আপনাকে ভালো লাগে এবং নিজেকে আমি আপনার এবং সত্যের উপযুক্ত মনে করি, এবং আপনাকেও। আপনি মাইন্ড কাইন্ড অফ লেট প্রেরণা, বিয়ে করবেন আমায়? এ পর্যন্ত ইহান কণ্ঠের স্বর নমনীয়তা করে ফেলল। প্রেরণার তীব্র সংকোচ জমে গেল। বার কয়েক ঢোক গিলে আবারও একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি বিবাহিত। আমি আমার স্বামীকে ভালোবাসি, মরহুম স্বামীকে। হবেই কথাটা প্রেরণা, বাসতেই পারেন। ইহান শান্ত স্বরে জবাবটা দিল, বিয়ে একবার হয়। আপনি বিবাহিত নন, মনে চাইলে আরও একবার হালাল সম্পর্কে জড়াতে পারেন, এবং এটা কখনো অন্যায় না, অহেতুক কথা, আর এটার্নাল লাভ। আপনিটা জীবিত প্রেরণা। আপনি প্লিজ যান। আমি আমার জবাবটা দিয়ে দিয়েছি ইহান। এবার কণ্ঠে বিরক্ত মিশে প্রেরণা জবাব দেয়। ইহান স্থির দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝে মিনিট দুয়েক নীরবতা। ইহান দৃষ্টি নামায় না। প্রেরণা ইচ্ছে করছে না এই লোকটার সাথে বাজে ব্যবহার করতে। মোটো। সে ধীরে সুস্থে ব্যাপারটা অন্য ধারায় নিয়ে বলো, আপনি একজন অবিবাহিত পুরুষ, তো
আমি বিবাহিত হলেও আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। প্রেরণা চুপ হয়ে যায়। ইহান বলল, আপনি ব্যাপারটা নিয়ে কি বোঝাতে চাইছেন? ওকে ফাইন, আপনি আপনার মৃত স্বামীকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, মেনে নিলাম। তবে প্রেরণার দৃষ্টি মেলায়। ইহান উঠে দাঁড়ায়, বলে কারণটা এমন হলে দ্যাটস টোটালি ফাইন। আই রেসপেক্ট ইয়োর ফিলিংস অ্যান্ড মাইন্ড টু। বিরক্ত করব না, প্রশ্ন উঠে না, বাট যদি হয়? বস্তা পচা সোসাইটি, ফালতু ট্যাবুতে জর্জরিত মানুষের চোখে নিজের আত্মমর্যাদা বাঁচার প্রাস। ট্রাস্ট মি প্রেরণা, এমনটা যদি হয় না, তবে হয়তো আরও একবার প্রস্তাব দিতে পারি। অমায়িক হেসে কণ্ঠে নিদারুণ কোমলতা ঠেলে ইহান বলল। চোখে মুখে কঠিন করে ফেলল প্রেরণা। নিদারুণ অস্থির অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহানও বিব্রত চেহারা দৃষ্টি দিয়ে বলল, এতটা উদ্বিগ্ন কেন? আপনি তো আপনার মরহুম হাজব্যান্ডকে ভালোবাসেন এবং তার জন্য বিয়ে করবে না। আপনার নিজের ওপর বিশ্বাস আছে আপনার মন কখনো সুইং করবে না। তবে কারণ আপনার সাথে এই ধরনের ব্যবহার মানায় না। আপনি বাচ্চা অবুঝ ছেলে নন। আমি তো এটাই বলছি। যদি কারণটা অন্য কিছু হয়, নয়তো আই রেসপেক্ট ইউর ফিলিংস। কখনোই আমার দ্বারা আপনার অসম্মান হবে না, কসম। আই উইল লিভ ইন অ্যালং। কথা শেষ করলো ইহান। প্রেরণা চুপচাপ বসে আছে। ইহান আবার বলল, আমার এক কথা প্রেরণা, হয়তো অতিরঞ্জিত লেগেছে, তবে এটাই, আমার দ্বারা আপনি অসম্মানিত হবেন না। নিশ্চিন্ত থাকুন। এই অহেতুক বিড়ম্বনা ফেলেছে ইহান আপনি নিজেকে, সাথে আমাকেও। আপনি বিয়ে করে নিন। বিষয়টা দুবারিতে জানাজানি হলে আমরা দুজনে হয়তো আর স্বাভাবিক হতে পারবো না। আপনার সেই বয়স নেই ইহান পাগলামি করার। আমাদের দুজনের বয়স নেই এখন কন্ট্রোভার্সিতে জড়ানো। বিয়ে করে নিন। এমন কিছুই কখনোই হবে না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ইহান চুপচাপ প্রেরণাকে দেখে। তার যা বলা শেষ। আর একটা কথাও বাড়াতে চায় না সে। শুধু বলল, আমি বিয়ে করব কি না সেটা সময় সাপেক্ষ, তবে আপনি নিশ্চিন্তে থাকুক, কোনো রকম কন্ট্রোভার্সি হবে না আপনাকে নিয়ে। এরপর ইহান হালকা গলায় ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটে আসতে ইহান ওকে কোলে নিয়ে বলল, তোমার স্পাইডারম্যানের হাত ঠিক হয়েছে? শুদ্ধ মাথা নেড়ে জবাব দিল। প্রেরণা হঠাৎ শুদ্ধকে লোকটার কোলে দেখে অস্থির বোধ হচ্ছে, যেমনটা আগে হতো না। ইহান পাঞ্জাবি পকেট থেকে 3টে চকলেট বের করে শুদ্ধর হাতে দিয়ে বলল, এটা শুদ্ধ, এটা তার খালামণি, এটা তার মামিমণির। ওকে। শুদ্ধ তার ফোকলা দাঁতে হেসে বলল, ওকে। শুদ্ধকে নিয়ে ইহান আরও কিছুক্ষণ আড্ডা দিল। ইহানের গিফট করা কালার পেন্সিল দিয়ে শুদ্ধ কী কী এঁকেছে সব দেখালো। পুরোটার সময় প্রেরণার ঘরে এক কোণে দাঁড়িয়ে ছটফট করছে শুদ্ধকে ইহান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু গলা দিয়ে কোনো কথা বলতে পারল না। শুদ্ধকে রেখে ইহান উঠল। গম্ভীর মুখশ্রী, অমায়িক হাসে লেপ্টে আছে লোকটা। দু চোখে নেই কোনো সংকোচ কিংবা জটিলতা। ভদ্রভাবে প্রেরণার দিকে তাকিয়ে বলল, আসছি, ভালো থাকবেন। আকাশে খুব মেঘ করেছে, সিঁদুর রঙা মেঘ। ইহান প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে অন্য কোথায় গেল না, সোজা শান্তিনীরে চলে গেল। যতক্ষণ শান্তিনীরে পৌঁছালো ততক্ষণ আকাশ ঝাঁপে বৃষ্টি নেমেছে। গাড়ি থেকে নেমে লম্বা কদমে ঘরে ঢুকতেই থামকালো। আলো, ঋতু, পরি শুকনো মুখে ওকে দেখছে। ওরা সবাই নিচতলায় ছিল তখন। সিনিয়র মির্জারা কেউ বাড়িতে নেই। ইহান জানতে পারল ইনু বেগম কিছুক্ষণ আগে চলে গিয়েছে। ইহান সিঁড়ি দিয়ে যেতে নিলে আলো বলে উঠল, ইহান। বড় মা কাহিল স্বরে জব। তোকে মেয়েটা রিজেক্ট করেছে? ইহান হতচকিয়ে মা চাচিদের দেখে। 3জন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে ইহানের মুখের দিকে। এই ব্যাপারটা নিশ্চয়ই ছড়িয়েছে। ইহান বুঝতে সময় লাগলো না। দীর্ঘ সময় ফেলে ইহান বিরক্ত হলো ইসির প্রতি। ওদেরকে খুব করে ধমকাতে হবে। ইহান কথা সাজিয়ে বলল, কিসের আজেবাজে কথা? ইহান, মেয়েটা যদি বয়ফ্রেন্ড না থাকে তবে আমি আর তোর মা গিয়ে তার সাথে আলাপ করব। চিন্তা করিস না, মেয়েদের মন তো গলে যাবে বাবা। তুই অ্যাড্রেসটা দে মেয়ের। তোমরা থামবে বড় মা? কী সব শুরু করেছ? সে সময় ইরফান পৌঁছালো বাড়িতে অল্প স্বল্প ভিজে। ইহান রাগি চোখে ভাইয়ের দিকেও তাকায়। তারপর মা চাচিদের বলে, এই বিষয়টি এখানে ভুলবে তোমরা। আমার বাবা চাচাদের কানে তুলে আমাকে বিব্রত করার দরকার নেই। আমি এমনিতেই অনেক স্টেট। সিঁড়ি বেয়ে উপরে উঠে ইহান। ঋতু গিয়ে ইরফানকে ধরে, এই তুই ওর পেটের খবর জানিস? মেয়েটাকে চিনিস? কেমন দেখতে? বয়স কত? কোন ক্লাসে পড়ে?
আলো বলো, ছেলেটা দ্বিতীয়বারের মতো কষ্ট পেল। মেয়েটার অ্যাড্রেস পেলে পারিবারিকভাবে বসতাম। যদি মেয়েটার বয়ফ্রেন্ড না থাকে তো। আজকাল মেয়েরা পলিটিশিয়ানদের খুব অপছন্দ করে। নয়তো ইহানকে রিজেক্ট করার একটা কারণ আমি দেখছি না। ইরফান, অ্যাড্রেসটা এনে দিবি? পারবি একটু বুদ্ধি খাটিয়ে দাদানের কাছ থেকে? ইহান শুকনো মুখ করে মা চাচিকে দেখছে। পরপর মাথাটা নিচু করে নিয়ে গম্ভীর হয়ে বলল, পারবো না। দাদানের বিষয়টা দাদানকে বুঝতে দাও। এত ঘেটো না তো। লিভ হিম অ্যালং। গুনে গুনে 14টা দিন কাটলো। 2 সপ্তাহ পনেরো নিজেকে বদ্ধপরিকর করেছে সামনে প্রতিযোগিতা জিতবে বলে। নিয়মিত চর্চা রেখেছে নির্বাচিত গানটি। ওই লোককে সামনে নার্ভাস কিংবা বিরক্ত হয়ে পৌনমী নিজের লক্ষ্য পূরণে ব্যাঘাত সৃষ্টি করবে না। মনে মনে এতটুকু ধীরতা সে এনেছে। তার একমাত্র মনোযোগ থাকবে তার গান, শুধু তার গান। পৌনমীর চোখে মুখে চাপা উত্তেজনা দেখে ইরফান দূরে বসে হাসে চুপচাপ। এই মেয়েটা ভীষণ বাচ্চা। ইনুর চেয়েও বেশি বাচ্চা বাচ্চার টাইপ। হিংসা করা ধরনটা একেবারে বাচ্চামো ধরনের। মনে হচ্ছে পরিণত শৈলে বাচ্চা আত্মা, যেমন ইরফানের শৈলে মনেস্টারের আত্মা। আজকে ইরফান একটা সিদ্ধান্ত নিয়েই বসল। পৌনমী যে দিনে সেই বিষণ্ণতা তাকে বিচলিত করেছে, এখানে সে আসে, তার সময় কাটায়, মেয়েটাকে দেখে। সেই মেয়েটাকে যার লাইফে ইরফান খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছিল। ইরফান মির্জা এখন আর কখনো চায় না মেয়েটি বিষণ্ণতার কারণ হতে। সে ঠিক করেছে আর কখনো সে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। ওস্তাদজিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। পৌনমীর মুখটা ফ্যাকাশে হলো। এই লোক অংশ নেবে না মানে? আজ তো একে হারাবে বলে পৌনমী প্রস্তুত। এই লোক অংশগ্রহণ না করলে কিভাবে হবে? ওস্তাদজি বলেন, কেন ইরফান, তোমার কি ঠান্ডা লেগেছে? না, তবে ইচ্ছে করছে না। পৌনমী উসখুস করছে, নিজেকে সামলাতে না পেরে বলে ফেলো, ঠান্ডা লাগেনি তো, তবে ফাঁকি দিচ্ছেন কেন? প্রতিযোগিতা আপনাকে অংশগ্রহণ করতে হবে সবার মতো। কণ্ঠে বাচ্চামি ধরনের জেদ পৌনমীর। একাডেমির সবাই দিনকে দিন ভদ্র নয়। পৌনমী হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ আশ্চর্য হয়। এতটাই খামখেয়ালি জেদি আচরণ, তাও সিনিয়র ব্যাটসম্যানদের সাথে। এসব পৌনমী কখনোই করেনি। ওস্তাদজি পৌনমীকে চুপ করতে বলার আগে পৌনমী ইরফানকে খুঁচিয়ে বলে, হার জিত তো প্রতিযোগিতায় থাকবেই। ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা লুজারদের বৈশিষ্ট্য। ইরফানের ঠোঁটে অস্পষ্ট হাসি রেখা। সে নিমিষে দেখছে পৌনমী কতটা ডিসপারেট তাকে হারিয়ে দিতে, যতটা না ডিসপারেট এই প্রতিযোগিতায় জিততে। যেন এই আজন্ম দুঃখী মেয়েটা এক জন্মের শান্তি পাবে ইরফানকে গানে হারিয়ে দিতে পারলে। একে কিছুক্ষণ দেখে ইরফান একটা লম্বা শ্বাস ফেলে ওস্তাদজিকে শান্ত স্বরে বলল, আমি অংশগ্রহণ করবো ওস্তাদজি। পৌনমীর ঠোঁটে প্রশস্ত হয়ে হাসিতে তার মন চাপা উত্তেজনা, সুপ্ত আত্মগরিমা। আজ এই লোকটাকে গোহারা হারাবে সে। প্রতিযোগিতা হলো। পৌনমী গাইল, আমারও পরাণে যাহা যায়। যথারীতি প্রশংসা কুড়িয়ে নিল সবাই। যখন ইরফানের পালা এলো, পৌনমী উৎসুক হয়ে বসেছিল। ইরফান পৌনমীর বাচ্চামা দেখে সামান্য হাসল, তারপর গাইল, তুমি রবে নীরবে। আজ একটা কাণ্ড করে বসল ইরফান, প্রত্যেককে অগোচরে। না সুর ঠিক মতো হলো, না রাগ। স্বরলিপি মনে হলো যেন কয়েক হোঁচট খেলো, তবে সেটা অতি সাবধানে। যেন ওস্তাদজির কাছে ভুলটা ধরা পড়ল, ওটা যেন ইরফানের ইচ্ছাকৃত, সেটা যেন কেউ না বোঝে। কিন্তু পৌনমী ঠিকই বুঝল। ছড়িয়ে যাওয়া হাসি মলিন হলো মেয়েটার। কপালে পড়ল ভাত, চেহারা জুড়ে অপ্রস্তুত ভাব। কেমন অস্থির হয়ে নড়াচড়া করছে বসে বসে। এই লোকটা কি ইচ্ছে করে এমন করেছে? হ্যাঁ, তাই তো। কারণ এই গানটা সেই দিন যত মিনতি আন্টি শুনেছিল তখন তো একেবারে পারফেক্ট ছিল। এখন এমন গাইল কেন? প্রতিযোগিতা জিত মনে খসখসানি শুরু হয় পৌনমীর। পরপর নিজের ওপর বিরক্ত ধরে গেল নিজের। সে পাগল হয়ে যাবে ধীরে ধীরে, নিশ্চিত। এই লোকের পাল্লায় পড়ে সে পাগল হয়ে যাবে। মাথা থেকে ছাড়তে হবে পৌনমীর এই লোকটাকে। পৌনমী মাথা ঝাঁকায় ইরফানকে মাথা থেকে বের করার জন্য। এই লোক ইচ্ছে করে হারুক, নয়তো যা ইচ্ছে করুক, পৌনমী জিতেছে পৌনমীর যোগ্যতায়। এটা নিয়ে মনে খসখসানি পৌনমী রাখবে না। এই লোককে মস্তিষ্কে স্থান পৌনমী দেবে না। না মানে নাই। বারংবার মাথা দুলাতে থাকে পৌনমী। আজ একাডেমির ছুটি হয়েছে। 15 মিনিট দেরি করে ইরফান রোজ সবার প্রথমে বেরিয়ে
নীতিশের চায়ের দোকানে বসে থাকে যতক্ষণ পর্যন্ত পৌর্ণমী আর মিস জেনি ক্যাফে উঠে চলে যায় ততক্ষণ পর্যন্ত বসে থাকে। আজ পৌর্ণমীরা বেরিয়েতে দেরি করেছে। ওদিকে থেকে ইসি কল করছে, ইহান কল করছে অনবরত। কলগুলো রিসিভ করছে না ইরফান। তার ধ্যান ছিল একাডেমির গেটে। খানিক বাদে মিস জেনিকে নিয়ে পৌর্ণমী যখন বেরোলো ওদের দিকে দৃষ্টি দিতে ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো উদ্বিগ্ন হয়ে। তার কপালে ভাঁজ পড়ল, দ্রুত পা ফেলে রাস্তা পার হয়ে ছুটে গেল পৌর্ণমীর কাছে। বাঁ হাত দিয়ে ডান হাত চেপে রেখে অজরে ধারায় চোখের জল ফেলছিল মেয়েটা, আর কাঁপছিল একটু একটু করে। ইরফান অস্থির হয়ে বলল, কি হয়েছে? মিস জেনি মুখটা থমথমে। এই ছেলেটা আগে ঘৃণা করলেও ইদানিং একাডেমি ছেলেদের কার্যকলাপ দেখে মিস জেনি আচরণ নমনীয়তা এসেছে। সে ধীর সুস্থে বলল, ওয়াশরুমে গিয়েছিল, লকের সাথে হাত আটকে গিয়েছিল ভুল করে। গলগল করে রক্ত ঝরছে হাত থেকে। পৌর্ণমী কাঁদতে কাঁদতে নাক দিয়ে সর্দি বের করার অবস্থায়। ইরফান তাড়াহুড়া লাগিয়ে বলো, ওকে একাডেমির ভিতরে নিয়ে যান। আমি ডিসপেন্সারি থেকে টেম্পোরারি এইচ বক্স নিয়ে আসছি। একাডেমি লক করে এসেছি আমি। ওস্তাদজিরা তো কি কার্ড নিয়ে চলে গিয়েছে। হতাশ গলায় জবাব দিল মিস জেনি। পরপর বলেন, ওকে নিয়ে যাচ্ছি আমি। একটা ক্যাব পেলেই হয়। ওকে দেন, এখানে বসান, আমি নিয়ে আসছি। ক্যাফের অপেক্ষা করবেন কতক্ষণ? এভাবে রক্ত ঝরতে থাকা তো ভালো নয়। পৌর্ণমী হঠাৎ খুব রাগ চাপল। আবারও কণ্ঠে এত দরদ দেখে লোকটা খেকিয়ে উঠল। এক প্রকার আপনি কি? আপনি এখান থেকে যান। এতক্ষণে যন্ত্রণায় ফোফাচ্ছিল, এখন অহেতুক চেঁচামেচি দেখে ইরফানের রাগ ধরে গেল। তবে হুট করে নিজেকে সামলে নিল ইরফান। শান্ত ভঙ্গিতে বলল, তোমাদের এখানে একা ফেলে আমি যেতে পারবো না। কেন? কারণ এখন আমি এখান থেকে চলে গেলে মিস জেনি তোমাকে নিয়ে বিপদে পড়বে। ডিসপেন্সারি অপোজিটে তোমাকে নিয়ে রাস্তা পার হওয়ার রিস্ক সে নেবে না। ওভারব্রিজ দূর। তোমাকে যদি এখানে একা মিস জেনি দাঁড় করিয়ে রাখে যায়, তখন যদি কেউ তোমাকে ছোঁ মেরে তুলে নিয়ে যায়, তবে দোষ পড়বে আমার ঘাড়ে। পুলিশ আমাকে খুঁজবে, কারণ তোমার পরিবার সন্দেহের তালিকা একমাত্র এই ইরফান মির্জা। কারণ এই শহরে আমি একমাত্র কিডন্যাপার আছি, বাকি সব দুধে মাছি তুলসী পাতা। আর আমি অহেতুক বদনাম মাথায় নিতে রাজি নই। সো প্লিজ স্টপ ক্রাইং অ্যান্ড আমি সামনে এলে শালিকের মতো কিচিরমিচির করা বন্ধ করো। সহ্য করতে না পারলে গিয়ে থানায় কমপ্লেন করে দাও, যেটা তোমরা উঠিয়েছিলে, বুঝলে? শেষের কথাগুলো ধমকে বলে ইরফান। ধৈর্যহারা হয়ে প্রণমী দমে যায়, কান্না থামিয়ে চোখ বড় বড় করে রাখে। মিস জেনি কিছু বলতে যাবে, ইরফান জেদি গলায় বলে, ওকে নিয়ে দাঁড়ান, আমি ওষুধ এনে দিচ্ছি। প্রণমী একেবারে চুপ হয়ে গেল। ইরফান সর্বোচ্চ 4 মিনিট ব্যয় করে এইচ বক্স এনে মিস জেনির হাতে দিল। মিস জেনি প্রণমীর হাতে ওষুধ লাগাতে ব্যস্ত। প্রণমী কপাল কুঁচকে অস্ফুট বিড়বিড় করল, যন্ত্রণা কমছে না। ইরফান শান্ত চোখে ওকে দেখে বলল, তোমাদের দুজনের জন্য আরও 4টা বডিগার্ড রাখা প্রয়োজন। তোমার ভাই আবু, সেটা আমার আপু ভাইয়া বুঝবে। হ্যাঁ সেটাই, যখন আমার বোঝার সময় আসবে তখন আমি বুঝব। একেবারে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করল ইরফান। প্রণমী কান খাড়া করে ও শুনতে না পেয়ে বলল, কি বললেন আপনি, কি বললেন? তুখুর জ্বর পড়েছে ইসির। পাহাড়ি এলাকা, বৃষ্টি ভিজে এই হাল করে ছেড়েছে নিজেকে। সেদিন বিকেলে মইনকে না নিয়ে একা একাই চলে গিয়েছিল হিংড়ি টিলার কাছে। সাথে ছিল তার ক্যামেরা। অফিসে ব্যস্ততা, মইন খুব কমই সময় দিতে পারে ইসিকে। সেসব আজকাল দুজনে ঘোরাঘুরি তেমন একটা হয়ে উঠছে না বলেই চলে। সারাদিনের কাজ সামলে ইসি এখানে ওখানে ছুটে যায় ক্যামেরা নিয়ে। অবশ্যই ক্ষণে ক্ষণে এসপিকে ইনফর্ম করে রাখবার করা আদেশ রয়েছে, সেটা সে পালন করে। বান্দরবানের টোনাটুনি, সংসার, হাসি, আনন্দ, একে অপরের সাথে খুনসুটিময় রাত, দুপুরে একসাথে লাঞ্চ, দুজন দুজনের দেওয়া অগাধ স্বাধীনতা, প্রাণ সব ছিল ভরপুর। হুট করে চলে এলো এই অসুখ। বহুদিন পরে এলো। বান্দরবান পুলিশ হসপিটাল 4th ফ্লোরে ক্যাবিন নাম্বার 404-এ ইস্যু ভর্তি ছিল। জ্বর কমছে না মেয়েটার। শ্যামলা পান পাতার মতো শীর্ণকায় ঘুমন্ত মুখটা দেখতে দেখতে মইন ফোনটা হাতে তুলে নেয়। ডিউটির ফাঁকে এসেছে সে। পরনে হালকা নেভি ব্লু রঙের ইউনিফর্মটা।
উদ্ভ্রান্তের ন্যায় লাগছে তাকে। ওয়াশরুম থেকে কলটা রিসিভ করতেই কেঁদে ওঠে আলো। মইন অপ্রস্তুত হয়ে পড়ল ভীষণ। কিছুক্ষণ ফুপিয়ে গেল, বলছে আসছি আমরা। পথে ওর জ্ঞান এসেছে। মা শান্ত হন। জ্ঞানের মাঝে ফিরেছিল। আমি ছিলাম না পাশে। তাপমাত্রা কিছুটা কমেছে। আপনারা ধীর সুস্থে আসুন। হিংসা জ্বর শুনে বুকে অসহনীয় যন্ত্রণা শুরু হয়েছে আলোর। যখন শুলো হসপিটালে রাখা হচ্ছে, কালক্ষেপণ না করে আলো, শামিন আর ঋতু, ইলহাম রওনা দিয়েছে। বারবার ফোন করছে মইনকে। আলো কাঁদছে। জ্বর হলো মির্জাবাড়ির ছেলে মেয়েগুলো কেমন অতি নাজুক হয়ে যায়, একেবারে বাচ্চা হয়ে যায়। মইন পারছে না সময় দিতে। পরিবার আর কেউ নেই। মেয়েটা পড়ে আছে একা হসপিটালে। শামিন এবার পথে বলে ফেলল, মেয়েটার কাছে মাসখানেক থেকে এসো তুমি। এইবার লোকে যা বলে বলুক। কল কেটে মইন ইসির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা লম্বা শ্বাস ফেলল। বলো, আমার কাছে আমাকে সঙ্গ দিতে এসে তুমি কেমন একা হয়ে পড়লে। আই এম সরি। তোমাকে মায়ের কাছে পাঠিয়ে দেবো এবার। অপচেত নিঃস্ব, কোনো জবাব দেয় না। নার্স এসে মইনকে বলো, স্যার ম্যামের গা মুছবো, এরপর ডক্টর ম্যাম এসে দেখবে। মইন উঠে দাঁড়ায়। অফিসে যেতে হবে। নিজেকে বড্ড অপরাধী ঠেকল হঠাৎ। এজন্য আইজিপি স্যার একদিন বলেছিল, একটা পরিবার হোক তখনই ডিউটিও দিতে লাগবে। দেখো, কার্যালয় থেকে জরুরি কল ছিল। দ্রুত পৌঁছে মইন থানার সামনে একটা লাশবাহী গাড়ি। বান্দরপুর গতকাল রাতে তদন্ত ভার ওসি দীপঙ্করের উপর। প্রাথমিক তদন্ত উঠে এসেছে একটা লোকাল গ্যাংয়ের নাম। চন্দনকাঠ চোরাচালান ব্যবসা ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয় এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত নিরফি মার্মার দেহ টুকরো অংশগুলো বান্দরবান সদর হাসপাতালে ফরেন্সিক বিভাগে নিয়ে যাওয়ার পরে সাংবাদিক এসেছে সুপারিনটেনডেন্ট অব পুলিশ মঈন ফরাজি কার্যালয়। ইসির জন্য দুশ্চিন্তা মাথাটা ধপধপ করছে তখন। কোনো মতে ব্রেকিং সেরে সাংবাদিকদের ওসি দীপঙ্করের কাছে পাঠিয়ে মঈন কার্যালয় ছাড়ল। বাইরে তখন বৃষ্টি। এই বৃষ্টি কোনো তাল ঠিক নেই। নিজেকে বাঁচিয়ে মঈন চলে গেল ইসির কাছে। দুপুরে কিছু খাওয়া হয়নি, সে খেয়াল তার নেই। গিয়ে দেখল ইসি জ্ঞান ফিরেছে। পিট পিট করে তাকাচ্ছে। তাপমাত্রা অনেকটা কমেছে। রুগ্ন কাহিল চেহারা নিয়ে সামান্য হেসে ক্ষীণস্বরে বলল, আই এম সরি এসপি, তোমাকে সব সময় দৌড়ের উপর রাখি। মঈন বসে পড়ল। নার্স এসেছে। ইসি গা মুছিয়ে দিবে আবারও। মঈন ওর হাত থেকে স্পঞ্জার নিয়ে আদেশের সুরে নার্সকে বলল, বাইরে যান। নার্স চুপচাপ চলে গেল মাথা নিচু করে। এদিকে লজ্জায় লাল হয়ে ইসি রাখতে চাইল। রুগ্ন কণ্ঠে বলল, এটা উইথ ইট ছিল না। মঈন সামান্য হেসে ওর অ্যাপ্রন খুলে গা মুছিয়ে দিল ওর। এক হাতে আলগে ধরে আর এক হাতে কাজটা করছে। ইসি কাহিল চোখে দেখেই থাকলো শুধু লোকটাকে। হঠাৎ বলল, শেষ কখন খেয়েছ? কাল রাতে। ইসি কি বলছে বুঝতে পারছে না। একটা ঢোক গেলে ক্ষীণ আওয়াজে বলল, এসব কি অথিটস? কি করব বলো? আমার একটাই তুমি। হেয়াল পড়েছি, তবে হেলায় নয়। উত্তপ্ত শরীরটা বুকের মাঝে আলগে নিয়ে বলল মঈন। ইসি চোখ বুঝল। ডিউটি ফেলে এসেছ? না, ফাঁকি দিয়ে এসেছি। মাম্মা পাপা আসবে? আরও অনেকেই আসবে। পথে দরজায় নক করল নার্স। হঠাৎ স্যার ডক্টর ম্যাম এসে সে ম্যামকে দেখবে। দরজাটা খুলুন। বাড়ি থেকে গিয়েছে 4 জন। পরি, ইসমামার, ইহান, ইরফান। একান্নবর্তী পরিবার হওয়া এই একটা সুবিধে। দলে দলে বিভক্ত হয়ে যে কোনো বিপদ সামলে নেওয়া যায়। অফিস দেখবে ইরফান, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। ইসি ওখানে এখন বড়দের থাকা প্রয়োজন। ঋতু, ইলহাম ও পাঠিয়েছে ইহান। এটা বলে ইসি সম্পূর্ণ সুস্থ না অবধি যেন কেউ না আসে। 2 দিন পরে আজ বিকেলে ইরফান ছায়ানটে এসে তাজ্জব বনে যায়। গত 2 দিন অফিসের ঝামেলা আসতে পারেনি। ইসিকে নিয়েও ছিল ভীষণ চিন্তিত, তাই এদিকটা মন টানেনি তার। আজ এসে জানতে পারল পৌর্ণমি 3 দিন ধরে আসছে না। হাত কেটেছে বলে জ্বর এসে এক শেষ হয়েছে। হাতের ঘা শুকায়নি। ইরফান জানে না এসব, অথচ ইনুর সাথে আজ দুপুরের কথা হলো। বিকেলে বাড়িতে ফিরে ইসির খবরটা নিয়ে কিছুক্ষণ উসখুস করে ইরফান অবশেষে কল
করেই বসল ইনুকে। ইনু ফোনটা রিসিভ করলেই ইরফান হরবরিয়ে বলে, কি অবস্থা, কেমন আছিস, বাড়ির সবাই কেমন আছে? দুপুরে একই কথা জানতে চেয়ে আবারও চাইল। ইনু অবাক হয়ে বলে, সবাই ভালোই। কেন, কারো কোনো অসুবিধা নেই তো? অসুবিধা আছে, পূর্ণিমা অসুস্থ। এটা মেজো দাদানকে জানানোর মতো কথা না, বিধায় জানাই দুপুরে, তবে এখন জানায়। আমতা আমতা করে বলে, হ্যাঁ ওই আমার ছোট নতো একটু অসুস্থ। কি হয়েছে? হাত কেটেছে, জ্বর এসেছে? এসব কথা বাদ দাও, তুমি বলো, তুমি অফিস থেকে বেরিয়েছো? ছোট জবাব দিয়ে ইরফান কিছুক্ষণ ভাবলো, পরপর জানতে চাইলো, কাল ভার্সিটিতে যাবি তুই? হ্যাঁ। তোর বর কি করে সারাদিন? তোকে ভার্সিটিতে নিয়ে যায় কে? ও তো নিয়ে যায়, কাল যাবে শুদ্ধ আর আমার বডিগার্ড। হাসতে হাসতে বলে ইনু। ইরফান শান্ত হয়ে চুপ করে শুনল সব কিছু। ইনু অগোচরে তথ্য দিল সে বুঝলো না ইনু। পরের দিন সময় মিলিয়ে ঠিক 11:30 নাগাদ ইরফান ইনু শ্বশুরবাড়িতে উপস্থিত। বাড়িতে তখন মিস জেনি এবং পূর্ণমী ব্যতীত কেউ ছিল না। মিস জেনি এইবার সাবলীন ভঙ্গিতে দরজা খোলেন। এতদিনে একটু একটু করে ছেলেটাকে তার কাছে আগের মতো বকাটে লাগে না। আচরণ স্বাভাবিকতা। পূর্ণমীর কাছে এসে বলেন, মামনি, ইরফান মির্জা এসেছে, তুমি কি যাবে নাকি আমি চা বানিয়ে বসিয়ে রাখবো? গায়ে জ্বর নিয়ে পূর্ণমী উঠে বসলো। সে কেন উঠে বসলো সে বুঝতে পারছে না। তার তো মেজাজ খারাপ করার কথা ছিল। পরপর নিজেকে শান্ত করে বলল, যাওয়া উচিত। লোকটা অধম, তাই বলিয়া সে উত্তম হইবে না কেন? হ্যাঁ, পূর্ণমী সামাজিক, পূর্ণমী অধম না উত্তম। তাই পূর্ণমী গেল ধীর পায়ে হেঁটে। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রয়িং রুমে সেলফ থেকে একটা বই বের করে নেড়ে চেড়ে দেখল। 3টা সেলফে একটা সেলফ ভর্তি করা ইংরেজি নভেল। ড্রয়িং রুমে পূর্ণমীর অস্তিত্ব টের পেয়ে ইরফান ঘাড় ঘুরে ওকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ এসেছি ব্যাটসম্যান হিসেবে। সায়নার থেকে সবাই এসে তোমাকে দেখে গিয়েছে শুনলাম। কেমন আছো পূর্ণমী?